জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার এই চ্যানেলে করাবো। তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি টিপে রেখো, যাতে ক্লাসগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছায়। তোমরা এই ক্লাসগুলো দেখলে তোমাদের রিভিশন খুব সহজ হবে। এই ক্লাসে তোমরা কি কি পাবে? এই ক্লাসগুলোতে তোমরা পাবে যে মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস, তারপরে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নের উত্তর, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কি করে উত্তর করতে হয়, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কি করে উত্তর করতে হয়, বড় প্রশ্ন কি করে লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যায়, এই সংক্রান্ত বিষয় তোমরা পাবে। মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে 2026 সালে তাদের জন্য এই আমার একটা ভাবনা চিন্তা ছিল, সেটা এই ক্লাসে আমি করাবো। সম্পূর্ণ সিলেবাসই করাবো মাধ্যমিকের যে দুটো সাবজেক্ট, ইতিহাস এবং ভূগোল। ঠিক আছে, আজকে তোমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করব যে ইতিহাসে প্রথম অধ্যায় আছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। সেইখান থেকে আলোচনা করব যে সামরিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের একটা ভাগ। তোমাদের প্রথম অধ্যায়ে আছে আধুনিক ইতিহাস চর্চা, তার একটা ভাগ। এই সামরিক ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, সামরিক ইতিহাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা সংক্রান্ত আলোচনা তো করবোই, তার সঙ্গে উত্তর কিভাবে লিখবে, সামরিক ইতিহাস থেকে কি প্রশ্ন আসলে, কোন কোন প্রশ্ন আসলে কি উত্তর করবে, কিভাবে উত্তর লিখবে, সেইটাও আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত। সামরিক ইতিহাস কি, সামরিক ইতিহাস কেন গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে। তবে দেখে নাও সামরিক ইতিহাস বলতে কি বোঝায়। সামরিক ইতিহাসও একটা ইতিহাস যে বৈচিত্র্যতা এসছে, সেই সামরিক ইতিহাসও সেই ইতিহাস বৈচিত্র্যতার একটা ভাগ। সামরিক ইতিহাস বলতে কি বোঝায়, পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেটা দেখো। পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন হিসাবে আসতে পারে সামরিক ইতিহাস বলতে কি বোঝো, সামরিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি, সামরিক ইতিহাসের গুরুত্ব কি, এবং টিকা লেখো সামরিক ইতিহাস। ঠিক আছে, তাহলে সামরিক ইতিহাস বলতে কি বোঝায়, তোমরা যদি দেখো আজকে সামরিক ইতিহাস মানে যুদ্ধনীতি, যুদ্ধাস্ত্র, মানে যুদ্ধের জন্য ব্যবহার যে অস্ত্র আছে, তারপর যুদ্ধের যে কৌশল, সেইগুলো আজকে কতটা পরিবর্তন হয়েছে। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে তুমি যদি পরিকল্পনা করো, যুদ্ধের যে রীতিনীতি সেটা অনেকটা আলাদা ছিল। মানুষ বেশিরভাগই পদাতিক সেনাবাহিনী ছিল, পদাতিক সেনাবাহিনী অর্থাৎ পায়ে হাঁটা সেনা, ঘোড়ায় চড়া সেনা, হাতির পিঠে চড়া সেনা, এইগুলো ছিল। 200 বছরের আগে আরো পুরনো ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে কতটা আধুনিক ভাবে মানুষ, জেট বিমান আছে, হেলিকপ্টার আছে, যুদ্ধ বিমান আছে, যুদ্ধ করার জন্য হেলিকপ্টার আছে, র্যাডার আছে, কেউ মিসাইল যদি ছাড়ে সেটাকে খুব দ্রুততার সাহায্যে ডিটেক্ট করে নেয় মিসাইল র্যাডার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এখন নিজের দেশ থেকে 5000 কিলোমিটার দূরে মিসাইল ছাড়া হয়। ভারতে ব্রাহ্মস মিসাইল আছে, যেটা প্রায় 5000 কিলোমিটার দূরে চলে যাবে। এই রকম মিসাইল গুলো আজকে আবিষ্কার হয়েছে। তাহলে আজকের যে সামরিক ইতিহাস, সেই সামরিক ইতিহাস বলে তুমি কি জানতে পারবে, যে যুদ্ধের যে অস্ত্রের বিবর্তন, যুদ্ধের যে নীতি পাল্টেছে। ঠিক আছে, মানুষের হাতে পরমাণু বোমা এসেছে। এই যে যুদ্ধের নীতি, যুদ্ধের কৌশল, যুদ্ধাস্ত্র, যুদ্ধের যে সেনাবাহিনী, এগুলো অনেকটা পরিবর্তন হয়েছে। সেইগুলো আমরা কোথায় পাবো? সেই পরিবর্তনের ধারাটা পেতে গেলে আমাদের সামরিক ইতিহাসটা জানতে হবে। ঠিক আছে, এই সামরিক ইতিহাস থেকে তোমরা জানতে পারবে যে যুদ্ধ যে করে কোন একটা দেশ, সেই যুদ্ধের ফলে মানুষের যে ক্ষতি হয় সেটা আমাদের সামনে খুব ভালো রকম ভাবে উঠে এসেছে। তারপর আমরা এটাও জানি যে কোনো দেশ যদি দুর্বল হয় আর একটা দেশ যদি শক্তিশালী হয়, তাহলে এই শক্তিশালী দেশ দুর্বল দেশকে আক্রমণ করে। আমরা কখনো ইতিহাসে এরকম দেখবো না সহজে যে একটা শক্তিশালী দেশকে আক্রমণ করেছে। ঠিক আছে, এবার শক্তিশালী দেশ কি করে হবে? একটা দেশে যদি প্রচুর পরিমাণে যুদ্ধ বিমান থাকে, তারপরে মিসাইল থাকে, পরমাণু বোমা থাকে, তাহলে সেই দেশটা শক্তিশালী ধরা হচ্ছে। তাহলে পরমাণু বোমা আমাদের জন্য ঘাতক, আমাদের সারা পৃথিবীতে মানুষকে মেরে ফেলতে পারে। কিন্তু এই পরমাণু বোমা আসার পরে যুদ্ধের যে বাতাবরণ, যুদ্ধের যে ভাবনা চিন্তা, মানুষ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ সবার কাছে পরমাণু বোমা আছে। যুদ্ধ যদি হয় কেউ জিতবে না। আদতে কি হবে, যুদ্ধ হলে কেউ জিতবেই না।
যুদ্ধে মানুষের খালি ক্ষয়ক্ষতি হবে, তাই মানুষ সহজে যুদ্ধে জড়াতেও চায় না, কোনো দেশ যুদ্ধেও জড়াতে চায় না। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, অনেকদিন ধরেই চলছে, এখনো চলছে, কিন্তু তারা যুদ্ধ করতে গিয়ে ফেঁসে আছে। অর্থাৎ কাদায় পড়ে গেলে মানুষ যেমন উঠতে পারে না, তেমনি ওই দুটো দেশও যুদ্ধে পড়ে গিয়ে উঠতে পারছে না। উঠতে পারছে না মানে কি, যুদ্ধকে বন্ধ করতে পারছে না। ঠিক আছে, রাশিয়া ভেবেছিল ইউক্রেনকে যুদ্ধ করে হারিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি এদিকে রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ হোক, ইউক্রেনও চাইছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু দুজনে এমন সিচুয়েশনে আছে যুদ্ধ বন্ধই হচ্ছে না। তাহলে সামরিক ইতিহাস পড়লে আমরা জানতে পারবো যে যুদ্ধ যে নীতিটা, সেটা ভীষণ জনসমাজের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, তাই সামরিক ইতিহাস পড়লে আমরা সেটা জানতে পারি। তাহলে যুদ্ধ, সামরিক ইতিহাস বলতে কি বোঝায়? তাহলে সামরিক ইতিহাস বলতে বোঝায় যে এমন একটা ইতিহাস যেখানে যুদ্ধের নীতি, যুদ্ধের কৌশল, সেনাবাহিনীর ধরন, তারপর যুদ্ধ করলে প্রত্যেকটা মানুষের যে ক্ষয়ক্ষতি হতে পারে, এই সংক্রান্ত বিষয় আমাদের শিক্ষা দেয়। ঠিক আছে, তাই সামরিক ইতিহাস আমাদের জন্য ভীষণ জরুরি। কি বলছে যে যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধাস্ত্রের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমর কুশলতা, যুদ্ধের প্রকৃতি ও প্রভৃতি এই বিষয়গুলো নিয়ে আলোচনার ইতিহাসকে সামরিক ইতিহাস বলা হয়। এই ইতিহাস চর্চা প্রকৃতির সূচনা হয় কত সালে মনে রাখবে? এই ইতিহাস সূচনা হয় 1970-এর দশকে। 1970-এর দশকে সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। যেমন বলা যেতে পারে যে আগে বেশিরভাগই কি ছিল, হস্তী বাহিনী, পদাতিক বাহিনী, তীরন্দাজি বাহিনী ছিল, রথ আরোহী ছিল, কিন্তু বর্তমানে সেগুলি পরিবর্তন হয়ে কি হয়েছে, যেমন বর্তমানে পরিবর্তন হয়ে গেছে ট্যাঙ্ক, উড়োজাহাজ, যুদ্ধ বিমান, ড্রোন। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে এখন মানুষ কি হয়, যুদ্ধে লিপ্ত হয়। ঠিক আছে, এবার সামরিক ইতিহাস চর্চা আমরা কেন করব? সামরিক ইতিহাস চর্চার উদ্দেশ্যই কি? যুদ্ধের কারণ ও ফলাফল অনুসন্ধান করা সামরিক ইতিহাস পড়ার উদ্দেশ্য। যুদ্ধে ব্যবহৃত যে সমরাস্ত্র ছিল সেগুলোর উৎস সম্পর্কে জানা, সেই সমরাস্ত্র বা অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কোন দেশ তৈরি করেছে, আর মানুষের সামনে যুদ্ধের যে ভয়ঙ্কর কুফল আছে, যুদ্ধের যে ভয়ঙ্কর কুফল, সেগুলো মানুষের সামনে তুলে ধরা হলো এই সামরিক ইতিহাসের কাজ। ঠিক আছে, যুদ্ধের কুফল, ভয়ঙ্কর কুফল, যুদ্ধ করে কেউ জিতবে না, মানুষের ক্ষয়ক্ষতি হয়। তারপর বলেছে মানব সমাজে যুদ্ধে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভাবগুলি অনুসন্ধান করা ইত্যাদি। আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধের জন্য ভারতে মন্বন্তর হয়ে গেছে, মানুষ না খেতে পেয়ে মারা গেছে, না খেতে পেয়ে তার নিজের সন্তানকে বাজারে বিক্রি করতে গেছে, যাতে কেউ কিনলে তাকে একটু দুধ বা খাবার খাওয়াতে পারে। তার বাবা বা মা তার সন্তানকে খাওয়াতে পারছে না, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, এমন খাদ্য সংকট তৈরি হয়ে গেছিল যুদ্ধ হয়ে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত অংশগ্রহণ করেনি, কিন্তু ভারতে যেহেতু ব্রিটিশ শাসন চলছিল, ভারতকে অংশগ্রহণ করতে বাধ্য হতে হয়েছিল। ঠিক আছে, তাই যুদ্ধের জন্য মানুষের মনমন্তর, রোগ, মহামারী এরকম পরিস্থিতি তৈরি হয়, অনেক জীবন চলে যায়। তারপর বলেছে সামরিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে? সামরিক ইতিহাস চর্চায় সেনাপতির তুলনায় সেনাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সেনাপতির তুলনায় সেনাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, সেনাপতিরা কি করেছে না করেছে সেটা বাদ, সেনারা কি করেছে সেটা দেখতে হবে। যুদ্ধ কৌশল অপেক্ষা যুদ্ধের মানসিক দিকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়, মানে কোন চিন্তা ভাবনা নিয়ে কোন একটা দেশ অন্য দেশকে যুদ্ধ করলো, অন্য দেশের সঙ্গে, যুদ্ধের কৌশলের থেকে যুদ্ধের মানসিক দিক, কেন যুদ্ধ করলো, সেইটা বেশি করে গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর বলছে সমাজ সংস্কৃতিতে যুদ্ধের প্রভাব অনুসন্ধান করা হয়, অর্থাৎ মানুষের জীবনে যুদ্ধের প্রভাবটা কি, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব যদি দেখো কি আছে, এই ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ তার সামরিক সক্ষমতা বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করতে পারে, অর্থাৎ ভারতের আগে কেমন ধরনের সেনাবাহিনী ছিল, এখন অত্যন্ত দক্ষ সেনাবাহিনী হয়েছে, এই যে বিবর্তন হয়েছে, তারপর যুদ্ধাস্ত্র যে পরিবর্তন হয়েছে ভারতে, সেইগুলো সম্পর্কে খুব ভালো রকম ভাবে ধারণা লাভ করা যায় সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে। কোনো যুদ্ধে জয় পরাজয় সঠিক ব্যাখ্যা আমরা এই ইতিহাস চর্চার মাধ্যমে পেয়ে থাকি। কোন একটা যুদ্ধ হয়েছে, সেইখানে সেই যুদ্ধে কোন একটা দেশ পরাজয় হয়েছে, জয় হয়েছে, সেটা আমরা জানতে পারি। তারপর 3 নম্বরে বলেছে সামরিক ইতিহাস অতীতের যুদ্ধ কৌশলে নানা ভুলভ্রান্তি ও ত্রুটিগুলি চিনিয়ে দিতে সাহায্য করে।
তা সামরিক ইতিহাস যদি আলোচনা করা হয়, অতীতে কোনো দেশ যদি ভুলভ্রান্তি করে যুদ্ধ করে বা যুদ্ধর কৌশলে যদি কোনো ভুল হয়, সেইগুলো মানুষের সামনে তুলে ধরতে সাহায্য করে। তারপর 4 নম্বরে বলেছে এই ইতিহাস চর্চার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সতর্ক করা হয় যে যুদ্ধ মানুষের জীবন অনেকটা ক্ষতি করে, যার দ্বারা মানুষের অনেক বছর উন্নতিতে পিছিয়ে যায়। তাই যুদ্ধ করলে মানুষের যে সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক অগ্রগতি, সেটা থমকে যায়। ঠিক আছে, তাই যুদ্ধ করা ভীষণ খারাপ। তাই এই সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে প্রত্যেকটা দেশের রাষ্ট্রনেতাদের সচেতন করা হয় যে যুদ্ধ ভালো নয়। ঠিক আছে, এরপরে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ গ্রন্থ কি কি আছে? সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে গবেষণা করেছেন যদুনাথ সরকার। তার গ্রন্থের নাম ছিল মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই বইয়ের নামগুলো মনে রাখবে, তোমাদের শর্ট প্রশ্ন 1 নম্বরের মার্কস দিতে পারে। সুরেন্দ্রনাথ সেন লিখেছেন মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস। মারাঠাদের মিলিটারি সিস্টেম কেমন ছিল? মিলিটারি কস্টিউম অফ ইন্ডিয়া, উমাপ্রসাদ। মিলিটারি কস্টিউম, মিলিটারিদের যে পোশাক আশাক, তাদের রীতিনীতি, সেটা কেমন, সেটা উমাপ্রসাদ গবেষণা করে এই বইটা লিখেছে। ভারতীয় ফৌজের ইতিহাস লিখেছেন সুবোধ ঘোষ। ভারতীয় ফৌজের ইতিহাস লিখেছেন সুবোধ ঘোষ। দ্য আর্মি অফ ব্রিটিশ ইন্ডিয়া লিখেছেন কৌশিক রায়। অর্থাৎ ভারতে আর্মি অফ ব্রিটিশ ইন্ডিয়া কি পাবো আমরা? ব্রিটিশদের সময়কালে কি ধরনের সেনাবাহিনী ছিল ব্রিটিশদের, সেটা আমরা পাবো। তাহলে বোঝা গেল যে সামরিক ইতিহাস কি। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি অনেকটাই সামরিক ইতিহাস কি। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে যাতে তোমাদের খুব ভালো রকম ভাবে প্রস্তুতি 2026 সালে মাধ্যমিকের জন্য হয়। আর রিভিশনও আমার ভিডিওগুলো দেখে করবে, খুব দ্রুততার সঙ্গে দেখবে যাতে খুব দ্রুততার সঙ্গে রিভিশনটা হয়ে যায়। মাঝে মাঝে 1.5x স্পিডেও দেখে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করতে পারবে। ঠিক আছে, সামরিক ইতিহাস কি, সামরিক ইতিহাসের বৈশিষ্ট্য, সামরিক ইতিহাস চর্চার উদ্দেশ্য কি, সেটা জানা গেল। সামরিক ইতিহাস বলতে যদি কি বোঝো প্রশ্ন দেয় 2 মার্কসে, তাহলে শুধুমাত্র সামরিক ইতিহাস কাকে বলে লিখবে আর দুটো বৈশিষ্ট্য লিখলেই হবে। সামরিক ইতিহাসের বৈশিষ্ট্য যদি দেয় কাকে বলে লিখবে, 3-4টে বৈশিষ্ট্য লিখবে। সামরিক ইতিহাসে গুরুত্ব যদি দেয় সেখানেও সংজ্ঞা লিখতে হবে, তারপর গুরুত্ব লিখতে হবে। আর যদি টিকা দেয় তাহলে তোমাকে কিছু বইয়ের নামও লিখতে হবে, সামরিক ইতিহাস চর্চার উদ্দেশ্যও লিখতে হবে, আবার সামরিক ইতিহাস কাকে বলে এটাও লিখতে হবে পরপর। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। পরের ক্লাসে তোমাদের আলোচনা করব কি পরিবেশের ইতিহাস সংক্রান্ত যে ইতিহাসের বৈচিত্র্যতা আছে সেটা সম্পর্কে। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।